আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের রাজনৈতিক যে পরিক্রমা এখন দেখতেছি বর্তমান বাংলাদেশে, তা অত্যন্ত চিন্তাদায়ক এবং পীড়াদায়ক। বিগত কয়েকদিন ধরে আমরা যে নাটক দেখতে পাচ্ছি সেটা আসলে ভাষায় বলে বোঝার কোনো আমি দিক বা নির্দেশনাই পাচ্ছি না। তখন আপনাদের আমার পক্ষ থেকে কি বলবো, বলার অনেক কিছু আছে, কিন্তু কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ হবে সেটার কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ একটা রাজনৈতিক বিমর্ষ বেদনাদায়ক অবস্থায় বিরাজমান আছে। তো প্রথমেই বলতে গেলে যে 5ই আগস্টের পরবর্তী যে সরকার, বাংলাদেশ সরকার নাই, যে মধ্যবর্তী ইন্টার্ম, যেটাকে ইংলিশে ইন্টার্ম গভর্নমেন্ট বলে থাকি, বাংলায় তত্ত্বাবধায়ক সরকার, যাই বলুক এই একই। যেমন যে বাংলা একটা কথা আছে, যেই লাউ সেই কদু। তো এই যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে উত্তরণের উপায় আসলে এখন কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি না। কারণ বর্তমান যে ফ্যাসিস্ট সরকারের অনুগতরা ছিল, তারা এখন এই বাংলার অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা রন্ধে রন্ধে, যেমন গাছের শিখায় শিরায়, সব জায়গায় এখনো বিরাজমান। বাংলাদেশের তথাকথিত কয়েকটা রাজনৈতিক দলকে দেখি আমরা কোথায় কোথায় নির্বাচন ব্যবস্থা আবার নির্বাচন চালু করার জন্য ওরা আবার উঠে পড়ে লেগেছে। তো এখানে যে নির্বাচন ওরা দিবে বা নির্বাচন হবে, কিসের ভিত্তিতে, কার ভিত্তিতে, কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, সেটা আবার জনগণের বিবেচ্য বিষয়। তো বাংলাদেশের বর্তমান তথাকথিত সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল যেটা, সেটা আবার সেই ফ্যাসিস্টদেরকে আবার নির্বাচনে আনার নানান রকম প্রচারণা ওরাই চালাচ্ছে। এবং কিসের ভিত্তিতে, কার ভিত্তিতে, কার অনুরোধে, কাদের প্ররোচনায় ওটা ওরা করছে বা চালাচ্ছে, সেটা আমাদের বোধগম্য না। এবং বুঝতে গেলে অনেক গভীরে যেতে হয়। তো গভীরে যাওয়ার পরে দেখা যায় যে এই যে রসুনের সব জটা এক জায়গায় থাকে। তো এই সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ, বিএনপি, ওদের সবকিছু এক জায়গায়। বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা, যারা আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট ছিল, তাদের অনেক বড় বড় দলীয় নেতাদেরকে আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা ওই বিএনপি ছিল। তো বিএনপির হাতে আমাদের দেশ নিরাপদ কিনা সেটা জনগণের বিবেচ্য বিষয়। আমার পক্ষ থেকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে কাদের হাতে দেশ নিরাপদ, আমি বলবো বাংলাদেশের সেই মজলুম, যারা বাংলাদেশে মজলুম হয়েছিল রাস্তাঘাটে, পথে প্রান্তরে, জেলে, মাঠে, সব জায়গায় বিচরণে ওরা বাধাগ্রস্ত হয়েছিল, এরা এখন বাংলাদেশের দায়িত্ব নেবার জন্য ওরা প্রস্তুত আছে এবং বাংলাদেশকে ওরাই চালাতে পারবে। কারণ আমরা বিগত দেখতে পাচ্ছি যে অনেক এই সরকার, ফ্যাসিস্ট সরকারের সাথে বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, ওদের যোগসাজশ সব সময় আছে। দলীয় টেন্ডার হোক, চাঁদাবাজি হোক, দখলবাজি হোক, সব জায়গায় আছে। তো কথার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কথাই বলতে পারি। বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, আল্লাহ ভালো জানেন ওইটা, মানে আমার কাছে লাগতেছে যে ওইটা এখন আওয়ামী লীগের বি টিমই। কারণ প্রথমে ওতে একটু মানে কারোর সাথে না চললে ওদের আভাস বোঝা যায় না। যেমন ধরেন, আপনি যদি আমার সাথে না চলেন, আমি কেমন মানুষ, আমার ব্যবহার কি, আমার চালচলন কি রকম, ওইটা আপনি বুঝতে পারবেন না। আমার কথাবার্তায় আমাকে অনেকেই ভালো বলতে পারে, কিন্তু আমার সাথে চলতে পারলে আমার বুঝতে পারবেন আমি ভালো না মন্দ। তো প্রথম দিকে ওই সিমটম গুলো বোঝা যায়নি, এখন মানে পুরাদমে বুঝে যেতেছে যে ওগুলা আওয়ামী লীগের বি টিম, একমাত্র ডক্টর ইউনূস ছাড়া। কারণ ডক্টর ইউনূস একটু ব্যতিরেকে, উনি অন্যরকম ছিলেন, কারণ ওই সরকারের রুশানলের মধ্যে ওরকম ছিলেন। আর যেগুলা আছে, আরেকজন আছে আন্দালিব, আপনার ওই আদিলুর রহমান, হিউম্যান রাইটস ওয়াচের, যিনি বাংলাদেশের ছিলেন। তো উনিও আবার আইসিটি সেক্টরের আন্ডারে, উনার আবার 14 বছরের জেল অসম্ভবত হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে। আর আমরা যতজনই দেখছি ওইগুলা সেগুলা সবগুলাই এখন আওয়ামী লীগের বি টিম। আপনারা কেমন করে বলবেন ওইগুলা আওয়ামী লীগের বি টিম? সেটা আমার কাছে পরে বোধগম্য হয়েছে ওইরকম জিনিসটা, যে পলিটিক্সরা, রাজনীতিটা হচ্ছে এমন একটা জিনিস, যে রাজনীতি মানে কি, রাজনীতি মানে হচ্ছে এটা, যে সবচেয়ে বড় নীতির নামই হচ্ছে রাজনীতি। তো আমি জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান শুনি একটা কথা বলেন যে
রাজনীতি করতে হলে সবসময় উদার মন নিয়ে নিয়ে আসতে হবে। ওই উদার রাজনীতির নামই হচ্ছে রাজনীতি। তো ওনাকে ধন্যবাদ, আমার একটা বক্তব্য অত্যন্ত সুন্দর উপস্থাপন করেন, সেটা অত্যন্ত ভালো লাগে। তো যে কথায় ছিলাম আমরা, তো আওয়ামী লীগের বি টিম কেমন করে হলো এবং কিরকম লাগতেছে ওরা আওয়ামী লীগের বি টিম। তো আমাদের ওই যে বাংলাদেশের ছিটমহল ছিল, ছিটমহলে যে রংপুরের ছিটমহল, কুড়িগ্রামের ছিটমহল, তো আমাদের রংপুরের নবাব আর ওইদিকে আপনার ছিটমহল, যে ইন্ডিয়ার ছিটমহল যেগুলো ছিল ওইখানের ওই সাইডের নবাবরা তখন পাশা একটা খেলা ছিল, ওই পাশাটা খেলতেন। তো পাশা খেলার মধ্যে অনেক সময় ওদের জায়গা সম্পত্তি ওরা বাজি ধরে খেলতেন। তো আমাদের বাঙালি যে নবাব ছিলেন, রংপুরের যে নবাব, উনি আবার খুব নারী আসক্ত ছিলেন। তো মদ্যপান নারী আসক্ত একজন রাজা, নবাব ছিলেন উনি। তো উনি নারীর নেশায় আর ওই শারাবের নেশায়, মদ বলবো না, একটা শারাব ছিল, তো শারাবের নেশায় উনি ধূত হয়ে থাকতেন। তো ওই খেলায় হেরে গিয়ে ওই ছিটমহলের অনেক জায়গায় ইন্ডিয়ার কাছে চলে গিয়েছিল। তো ওইখানে পাশা পাশা খেলে অনেক জায়গা আমাদের নবাবরা ওদেরকে দিয়ে দিছিল। তো ওইটা যা হলে হোক, ওইটা অন্য ব্যবস্থায় বিএনপি সরকার উদ্যোগ নিয়েছিল, আওয়ামী লীগ সরকার উদ্যোগ নিয়েছিল, অনেক সরকার উদ্যোগ নেওয়ার পরে তো ওদের সমঝোতার মাধ্যমে আমাদের বাংলাদেশকে আবার ওটা ফেরত দিছে। তো যে কোথায় প্রসঙ্গে ছিলাম, তো ওইখানে যে আওয়ামী লীগের বি টিম আমরা বলতেছি, এখন আওয়ামী লীগের বি টিম চিনার উপায় হইতেছে যে রাজনীতির মঞ্চে যারা ইন্টারন্যাশনাল যারা রাজনীতি খেলে, ওরা সব সময় মন্ত্রী আর হস্তি দিয়ে ওরা দাবার খেলাটা খেলায় না, ওরা অনেক সময় সৈনিক দিয়ে খেলাটা খেলায়। তো বর্তমান পরিস্থিতিতে আমার কাছে লাগতেছে যারা মন্ত্রী এবং সমস্ত হস্তি ঘোড়া ওগুলা এখন ওদের কাছে নিয়ে গেছে, এখন সৈন্য দিয়ে ওরা খেলা খেলতেছে। যেমন ধরেন একটা, কি রকম বলবো, আপনারা ওইটা বুঝেন আমার থেকে ভালো, ওরাই এখন বাংলাদেশকে পুরাই মানে চালাইতেছে। তাহলে আমার কথা হইলো যে এই যে আপামর জনগণ রাস্তায় নেমে এখন একটা রক্ত দিল, জীবন দিল, আবু সাইদ ভাইয়ের মতো তরুণ প্রাণ রাস্তার গুলিতে মারা গেলেন, পুলিশের গুলিতে মারা গেলেন, রাস্তায় লুটিয়ে পড়ে। তো ওদের এখন কি হবে, কি কি হচ্ছে, অনেক হাত কাটা ভাই আমি দেখলাম ওদেরকে এখন, মানে যারা হাত কাটলো, চোখ দিল, পা পঙ্গুত্ব বরণ করলো, ওদের কোনো কথা নাই, এখন শুধু এই নির্বাচনের কথা। তো আমি বলতে চাই, সবচেয়ে নির্বাচনে যাওয়ার আগে প্রথমে বাংলাদেশের পরিবেশটা প্রথমে সুন্দর করো। ওই পরিবেশ যেখানে দুর্নীতি নাই, ঘুষ নাই, সব জায়গায় ওই জায়গায় সব জায়গায় হাত দিয়ে ওটাকে ঠিক করতে হবে। সবচেয়ে বড় ঠিক করতে হবে ওই আমাদের বাংলাদেশের প্রশাসনকে ডাক দিয়ে, যারা গত সরকারে ওরা আওয়ামী লীগের কোটা নিয়ে যারা ঢুকেছে, কারণ এইগুলো ঠিক না করতে পারলে কোনো একটা সরকার আসে কিছুই করতে পারবে না। নতুন সরকার আসে তো ওই প্রশাসনের ক্যাডার দিয়ে তো চালাতে হবে প্রশাসন, না আপনাদের দলীয় নেতা কর্মীদের টেন্ডার বাজিয়ে চাঁদাবাজি করে চালাবেন, ওটা তো পারবেন না। প্রথমে আপনাদের প্রশাসনকে ঠিক করতে হবে, কারণ প্রশাসনের মধ্যে এখনো হাতে গুনিয়ে বলতে পারবো না, অনেক মানুষ এখনো ওরা গাপটি মেরে বসে রয়েছে, যে কোনো নির্বাচিত সরকার আসলে ওটাকে ধ্বংস এবং পুরনো কাগজের মতো ওরা ছুঁড়ে ফেলে দিবে, চিন্তাই করতে পারবেন না আপনারা। তো আপনাদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি কে বলতে চাই, আপনারা নির্বাচন না চিল্লাই আপনারা দখলদারিত্ব, টেন্ডারবাজি, আপনাদের জনগণের, আপনাদের যে দলীয় কুন্দল, ওই নেতা ওই লিডারকে মানে না, এটা অমুক ভাইয়ের সমর্থক, ওটা অমুক ভাইয়ের সমর্থক, একটা পিকচারের মধ্যে 50 জনের সমর্থকের ফটো দিয়ে তারপর পিকচার ছাপা, তো ওইগুলো আপনারা বন্ধ করেন। আর আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগের বিটিএমের আমরা বুঝে গেছি, নতুবা আপনারা ক্ষমতায় এইখানে বিচরণ করে এখনো তো বাংলাদেশে অনেক মানুষের হত্যা করা হচ্ছে, কই আপনারা তো কোনো রকম ব্যবস্থা নিতে পারতেছেন না, আপনারা তো কোনো রকম নিরাপত্তা দিতে পারতেছেন না, আপনারা কিছুই করতে পারতেছেন না, আপনারা দুর্নীতিতে ব্যর্থ, দ্রব্যমূল্যে ব্যর্থ, সবকিছুতেই ব্যর্থ, আপনারা আখের নিয়ে গুছাইতেছেন। আপনাদেরকেও লাগতেছে যে আপনারা এখন তো আপনারা এই পুলিশ প্রোটেকশনে টিকে আছেন, যেদিন ইলেকশন হবে সেদিন পরের দিনে তো আপনারা কেই দেশে থাকবেন না, আমার কাছ থেকে নিয়ে যান 100% গ্যারান্টি। কারণ আপনারা সবাই ওই আওয়ামী লীগের বি টিম, যদি আওয়ামী লীগের টিম না হয়ে থাকে তাহলে আপনারা দেশে থাকেন, এটা আপনাদেরকে আমার চ্যালেঞ্জ। তো আপনারা আপনাদের আখের গুজাইতেছেন, যারা দেশের
বীর প্রতীক যারা, বীর বীরশ্রেষ্ঠ যোদ্ধারা যারা, বীর প্রতীক যারা, বীর উত্তম যারা, যারা এখনো বেঁচে আছেন, তাদেরকে আপনারা ওই গত আওয়ামী লীগ সরকার ওদেরকে ফাঁসি দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। আপনারা তো এইটার কোনো ব্যবস্থা করেন নাই, এটা নিষ্পত্তি করেন নাই। আপনারা এখন আছেন আপনাদের কোন দলের সাথে কিরকম বাগবাটোয়ারা করবেন, কি নিয়ে চলবেন, কিভাবে আপনারা বড় কোনো বিজনেস হাতিয়ে নেবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে এলিট শ্রেণীর সমাজরা আবার আপনাদের সাথে ঘোরাফেরা করতেছে। ও এলিট শ্রেণীরা তো কেউই তো এই আন্দোলনে ছিল না, ওরা তো এই বিগত সরকারের সাথে ছিল। আপনারা তো কেউ, এলিট শ্রেণীর একজন মানুষ আমাকে দেখান যে এলিট শ্রেণীর মধ্যে এই ছাত্রদের আন্দোলনে ছিল? কেউ ছিল না। আন্দোলনে কারা ছিল? আমরা ছিলাম। আমাদের মতো যারা বহির্বিশ্বে আছে তারা ছিল। বাংলাদেশে যারা বাংলাদেশের যারা মজলুম তারা ছিল। আপনারা তো উড়ে এসে ক্ষমতায় জুড়ে বসেছেন। আপনাদের মধ্যে তো কোনো মানে মূল্যবোধ নাই, কোনো শ্রদ্ধা নাই, কোনো কিছু নাই। আপনারা এখনো পর্যন্ত একটা স্টেটমেন্ট দিলেন না যারা বহিরাগত, যারা বহির্বিশ্বে যারা আছে, বাংলাদেশের এই যুদ্ধ আন্দোলনে, কোন বিপ্লবোত্তর আন্দোলনে সহযোগিতা করেছেন, নিজের পরিশ্রম দিয়েছেন, নিজের শ্রম দিয়েছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন, তাদেরকে সম্মান জানান। আমাদেরকে না জানান, কিন্তু যে ভাই দুবাইতে জেল বরণ করেছে ওদেরকে তো কি করেছেন আপনারা? এখনো তো ওদের কোনো কোনো কিছু হয় নাই। তো আচ্ছা, এটা আপনাদের বিষয়, আপনারা অতি সত্বর এটা করবেন। আর যারা বিদেশে, যারা বহির্বিশ্বে যারা আছে, বাংলাদেশের জন্য যাদের হৃদয় খাদে এবং বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারকে হটানো, যাদের একটু একটু হলে ওদের একটু অংশদারিত্ব রয়েছে, ওদেরকে একটু সম্মান দিয়ে। বর্তমান বাংলাদেশে যে কি বলবো আপনাকে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত লজ্জিত। প্রত্যেক দিনে আপনি দেখবেন অমুক দলের হাতে অমুক একজন নিহত হয়েছে, একজনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, একজনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা তো মেনে নেওয়া যায় না। আমার এখন আপনারা ক্ষমতায় আসছেন, ক্ষমতায় আছেন, ভালো থাকেন, কোনো সমস্যা নেই। রাজনৈতিক হত্যাকাণ্ড সব তো আপনারা শেষ করতে পারবেন না, কারণ এটা আমাদের চিরচারিত একটাই রীতি হয়ে গেছে। কারণ আসলে আমাদের রাজনীতি আমাদের জিনিসটাই ছিল না, জোর করে আমাদের উপর বসিয়ে দেওয়া আছে রাজনীতিটা। তো যেটা আমাদের জিনিস না, সেটা আমাদের উপর জোর করে দিয়ে বসিয়ে দিয়ে দিলে ওটা আমাদের স্বভাবগত কারণে ওটার বিরূপ ফল আমরা পাবো। তো ওটা আমরা পাচ্ছি। তো এইরকম পরিস্থিতি যদি শান্ত হতে অনেক সময় লাগবে, অনেক দীর্ঘ সময়। কারণ পশ্চিমা বিশ্বে যখন এই জিনিসটা ছিল না, ওরা এসে চাপিয়ে বসেছে, তাদের মধ্যে যখন ওরা ওই জিনিসটা চাপায়, তখন তারা দীর্ঘক্ষণ 100-200 বছরের মতো ওরা লড়াই করেছে, যুদ্ধ করেছে, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করেছে। তো ওই জিনিসটা আমাদেরও পেতে হলে এখন অনেক সময়ের বাকি আছে। এই সমস্যা উত্তরণ কেউ পারবে না, আমার কাছে মনে হয় কেউই পারবে না। রাজনৈতিক যে কলা কৌশল, রাজনৈতিক যে চাল, ওটা তো বাংলাদেশ থেকে বসে বাংলাদেশের নীতি নির্ধারণ হয় না। ওটার নীতি নির্ধারণ হয়, আপনারাই আমার থেকে ভালো জানেন যারা সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারে আছে, বাংলাদেশের নীতি নির্ধারক আপনারাই না। বাংলাদেশের নীতি নির্ধারণ হয় অন্য দেশের অন্য টেবিলে বসে, যেমনটা গত আওয়ামী লীগ সরকারেরটা হতো সিঙ্গাপুরে বসে, মালয়েশিয়ায় বসে, লন্ডনের আপনার ওই লন্ডনের আলতাফ পার্কের মাঝে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওইখানে বসে অনেক জিনিস, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডিসিশন ওইখান থেকে বসে নেওয়া হতো। আর ওইখান থেকে আপনার চালানো হতো বাংলাদেশে নিরীহ মানুষদের অত্যাচার। তো আমরাও জানি যে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ঠিক করতে পারবেন না, কারণ আপনারা ওইরকম মেধাবী, ওরকম যোগ্য না। আপনারা যে আওয়ামী লীগের বি টিম এবং ইন্ডিয়া দ্বারা পরিচালিত একটা টিম, সেটা আমরা বুঝে গেছি। আপনাদেরকে কি বলবো, কারণ এখানে ইউটিউবে ওইগুলা আমরা যারা ভিডিও যারা দেখে বা যারা শুনে, ওইগুলা মুখের ভাষা খারাপ করার মতো কিছু আমি বলতে চাই না, কারণ হৃদয়ে জ্বলে। কারণ যখন দেখি বাংলাদেশের কোনো নাগরিক সামান্যতম নাগরিক অধিকার পাচ্ছে না, তখন একটু খারাপ লাগে। যে দেশে জন্মগ্রহণ করে আপনারা চলেন দামি গাড়িতে, দামি জায়গায়, সবকিছুতে আপনাদের অগ্রাধিকার, কিন্তু উনার নাই। উনি তো বাংলাদেশের নাগরিক। আপনারা একটু কথা ভালো বলতে জানেন, এই জন্য আপনারা এখন ওই জায়গায় বসে আছেন। কাল যখন আপনারা ওইটায় থাকবেন না, তখন আপনাদের তো পিঠের চামড়া থাকবে না, ওই মানুষটাই আপনাদের পিটবে। তো জন্য আপনাদেরকে আমরা এখনো বলি যে আপনারা ঠিক হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হবার কোনো সময় লাগে না।
আপনারা, আমি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটার বিস্তর, এটার মানে বিস্তর পরিস্থিতি যদি আমরা বয়ান করতে যাই পুরো দিনে শেষ করতে পারবো না। বাংলাদেশে আমি এখন দেখতে পারতেছি যারা কট্টরপন্থী, যারা অমুকদেরকে বাংলাদেশ থেকে বয়কট করুন, অমুকদেরকে নিষিদ্ধ করুন, ওকে নিষিদ্ধ করুন, ওকে নিষিদ্ধ করুন, এটা এরকম হলে কোনো দেশ চলতে পারে না। সবাইকে নিয়ে দেশ চলতে হয়। আপনার ভালো লাগে না, আপনি ওদের সাথে কথা বললেন না, আপনি নিশ্চুপ থাকেন। কাউকে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করলে ওইটা আপনার খারাপ দিকই ওটা ডেকে নিয়ে আসে। বিশেষ করে আমি কট্টরপন্থী যারা, ওদের কথা বলতেছি। ওরা শুধু ওদের ওদের দিকটাই বোঝে, কোনো সাধারণ মানুষের দিক বোঝে না ওরা। তা আমরাও ওইটার, কি বলবো, আপনারা ওইটার ফল দেখছি এবং জানি। নিজেকে কোনো সময় মাথা মুঠা মনে করবেন না, নিজেকে সবসময় ছোট মনে করবেন, দেখবেন অনেক সম্মান পাবেন। আর বড় বড় বিজনেস সিন্ডিকেটদের বলি, আপনারা আপনারা আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আমাদের জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, এই যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মন্ত্রী বা এমপির সামনে দাঁড়িয়ে 50টা ফটো, একসাথে 50 জন জড়ো হয় ফটো নেওয়া, একজন প্রেস ব্রিফিং করতেছেন, এর পিছনে 500 জন লোক দাঁড়িয়ে আছে, এটা কি? এটা তো চাটুকারিতা, সেই ফেসিস্টদের মতোই আপনাদের ব্যবহার। কোনো যখন কেউ প্রেস ব্রিফিং করবো, ওনার পাশে তো 100 জন, 10 জন দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। কি কেউ টিভিতে আসবে না? এই জন্য টিভিতে আসতে হলে নিজেই একটা ইউটিউব খুলে নেন, ওখানে বসে আপনি আপনার নিজেকে দেখান জনগণকে। জনগণ যদি আপনাকে দেখতে যায়, তাহলে দেখবে, জনগণই বিচার করবে। তো অনেক কথা, অনেক খুব আপনাদের ওপর, সত্য বলার অঙ্গীকার নিয়ে মানুষের সামনে আসি। আপনারা তো একটাও বিবৃতি দিলেন না যে আপনারা যে রাজনীতি করেন, রাজনীতির মানেটা কি? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওই আওয়ামী লীগের পাচাটা এখনো হয়ে রাজনীতি করবেন, নাকি না সত্যের পক্ষে দাঁড়িয়ে সত্যের কথা বলবেন? আপনারা ওই যে ওটা ইউরোপ, আফ্রিকার কয়েকটা কান্ট্রি আছে, ওইখানে যে মিলিটারিরা ক্লু করে ওইখানে যে ক্ষমতা নিয়ে নিল, ওদের কথা তো কিছু বললেন না আপনারা। আপনার নাইজারের মিলিটারি কু হয়ে মিলিটারি লিডার ওইখানে চালা দিয়েছে, ওইখানে অনেক জনগণকে হত্যা করতেছে, ওইখানের কিছু কথা কিছু আপনারা বলেন। তারপর আপনার আবুজা, যে আপনার আবুজা না, ওইটার নাম কি, ক্যাপ্টেন ইব্রাহিম তাওরে, যে দেশের উনি একটা দেশের, উনি একজন ক্যাপ্টেন ছিলেন, উনি পুরো দেশের দায়িত্ব নিয়ে নিছেন। উনি যে দেশের দায়িত্ব নিয়েছেন, অন্যায়ভাবে দেশের দায়িত্ব নিয়ে জনগণকে উনি নির্যাতন করতেছেন, ওটার কথা কে বলবে? ওটার কথা তো আপনারা কিছু বলেন। আপনাদের প্রেস ব্রিফিং কিছু নাই। আপনাদের একটা ইস্যু, যে পাকিস্তান ইন্ডিয়া ইস্যু, ওগুলা জনগণের সামনে খায় না। জনগণ চায় দেশের উন্নয়ন, আপনাদের পকেট ভারী করা চায় না, পকেট ভারী করতে করা চায় না। আপনাদেরও বিচার হবে, কারণ আপনারা যে যে মহান দায়িত্ব আপনাদের উপর দেওয়া হয়েছিল, ওই দায়িত্ব পালনে আপনারা নিরঙ্কুশ ভাবে আপনারা ফেল করেছেন। এবং জনগণের প্রত্যাশিত যে আশা ছিল, ব্যক্ততা ছিল, জনগণ যেটা চেয়েছিল, আপনারা সেটা পূরণ করতে পারেন নাই। আপনারা সেই ফেসিবাদী কায়দায় যেসব রাজনৈতিক দল নিবন্ধন ছিল, ওই বিগত সরকার নিবন্ধন বন্ধ করে গেছিল, সেগুলোর আপনারা এখনো নিবন্ধন দেন নাই। সেটা জনগণের বিবেচ্য বিষয় এখনো হয়ে আছে। তো আপনাদেরকেও আমরা ইনশাল্লাহ রাস্তায় নামতে হবে আবার, সেটাই সামনের দিকে আসতেছে। আপনারা যে বর্তমান সরকার এই যে যেরকম ভাবে দেশ চালাচ্ছেন, সেটা আমাদের দৃষ্টিগোচর আছে। জনগণের নিরাপত্তা দিতে পারতেছেন না, রাজনৈতিক নেতাকর্মীর নিরাপত্তা দিতে পারতেছেন না। একজন কুমিল্লায় দেখলাম, একজন আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাকে ওনারা কে একজন গলায় জুতার মালা পরিয়েছে। সেটা নিয়ে আপনারা চড়াও ভাবে আপনারা কি করছেন? সেটা অন্যায়, ঠিক আছে, কিন্তু ওরা যখন, আমি জানি সেটা অন্যায়, অন্যায় অবশ্যই অন্যায়। তো ওরা যখন ঢাকার মীর সাদেক হোসেন খোকা, ওনাকে যখন রাস্তায় রক্তাক্ত করলো একজন গেরিলা যোদ্ধাকে, তখনকার আপনার প্রথম আলোর এই সব রাজনৈতিক দলের যারা বক্তব্য নিয়ে আসতেছেন, ওরা কোথায় ছিলেন? ওনারা তো একটা আওয়াজ তুলেন, আপনারা তো একটা আওয়াজ তুলেন না। আপনারা যে সুশীল সমাজ বলতেছেন আপনাদেরকে। তাই জনগণকে আমি এখনো বলবো, আপনারা
ওদেরকে প্রতিহত করো। ওদেরকে যদি আপনারা ঠিক সময়ে প্রতিহত না করতে পারেন, দেশে আরেকটা গণ অভ্যুত্থানের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।